আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। তোমাদের টেক্সট বইয়ের 7 নম্বর চ্যাপ্টার, এটাকে চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটার দুটো ভাগ রয়েছে। একটা ভাগে রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের জন্য সাম্যাবস্থা, মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জের জন্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আর আরেকটা আছে আয়নীয় সাম্যাবস্থা বা আয়নিক ইকুইলিব্রিয়াম। তো আমি ফার্স্ট সেগমেন্ট যেটা রয়েছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জের জন্য যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আমি সেইটা নিয়ে আলোচনা করছি। কেমন? চ্যাপ্টারটা মানে একেবারে শুরুর দিকে হলেই ভালো হতো, যেহেতু আমরা অনেক লেটে স্টার্ট করেছি, তাই এখন এটা চটজলদি একটু পড়ে নেব। তোমাদের বলি একটু ভালো করে, বলো বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু খুব র্যাপিড বিষয়টাকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, তার কারণ আমাদের অনেকটা টাইম চলে গেছে, এটা এত দেরিতে করার কথা নয়। কেমন? আমি একদম মানে জাস্ট মানে এ থেকে শুরু করছি। তোমাদের বলি, ধরো কোনো একটা রিয়াকশান দেখছো যেখানে এ বি রিয়াকশান করছে আর সি আর ডি রিয়াকশানের ফলে জেনারেট হচ্ছে। এই এ আর বি যারা রিয়াকশান করছে বা যাদেরকে দিয়ে আমি রিয়াকশানটা স্টার্ট করছি, এদেরকে আমরা কি বলি? রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক। আর যারা বিক্রিয়ার ফলে জেনারেট হচ্ছে এদেরকে আমরা কি বলি? প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন। তাই তো? বিক্রিয়াজাত পদার্থ, তাই তো? বিক্রিয়াজাত মানে কি? বিক্রিয়া হইতে জাত, জাত কথার মানে হচ্ছে কি জন্ম নেওয়া। তাহলে হইতে থেকে চেয়ে হলে অপাদান, মানে এটা অপাদান তৎপুরুষ সমাস, তাই তো? বিক্রিয়াজাত সমাস পড়েছো তো? যাই হোক, তাহলে এদেরকে আমরা বলি রিয়াক্টেন্ট, এদেরকে বলি প্রোডাক্ট। যখন কোনো এরকম রিয়াকশান চলে যেখানে রিয়াক্টেন্টগুলো প্রোডাক্টে কনভার্ট হয়, কেমন? জাস্ট এই দিক থেকে বিক্রিয়াটা এই দিকে যাচ্ছে, মানে লেফট টু রাইট, এটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড ডিরেকশন, তাই তো? এই দিক থেকে এদিকে যাওয়াটাকে, বা সম্মুখ বিক্রিয়া, এটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখ বিক্রিয়া। ঠিক আছে? এইরকম যদি রিয়াকশন হয় শুধু একমুখী, মানে এই দিক থেকে রিয়াক্ট্যান্ট থেকে শুরু হচ্ছে, প্রোডাক্টে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এই টাইপের রিয়াকশানগুলোকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। কেমন? বা ইরিভার্সেবল রিয়াকশন। কি বলবো? একমুখী বিক্রিয়া বা ইরিভার্সেবল বিক্রিয়া। বাংলায় বললে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, ঠিক আছে? জলের মধ্যে পরিষ্কার। আমি একটা এক্সাম্পল দিই। পটাশিয়াম ক্লোরাইডের নাম শুনেছ? এটা পটাশিয়াম ক্লোরাইড, তাকে যদি তুমি হিট করো, কেমন? এ ভেঙে গিয়ে অক্সিজেন জেনারেট করে, মোটামুটি 250 ডিগ্রির কাছাকাছি, 450 ডিগ্রি লাগে হিট করতে। তাহলে ভেঙে গিয়ে অক্সিজেন জেনারেট করে, কি করে? 2KCl তৈরি করে আর 3O2 গ্যাস জেনারেট করে। কেমন? পুরোটাই ভেঙে যায়, পুরোটাই ভেঙে যায়। তার মানে তুমি এই দিক থেকে রিয়াক্ট্যান্ট দিলে তারা পুরোটা প্রোডাক্টে কনভার্ট হয়ে শেষ হয়ে গেল। কিংবা তুমি একটা হচ্ছে গিয়ে কয়লার টুকরো নিলে, কোল, সেটাকে জ্বালালে সে পুরো পুড়ে গিয়ে শেষ হয়ে গেল। ঠিক আছে? এই টাইপের রিয়াকশানগুলোকে, যেটা সবসময় একদিক থেকে একদিকে মুভ হচ্ছে, তাকে আমরা কি বলি? ফরওয়ার্ড রিয়াকশান। কি বলি? ফরওয়ার্ড রিয়াকশান বা একমুখী, তাদেরকে আমরা বলি ইরিভার্সেবল রিয়াকশান বা একমুখ বিক্রিয়া। আর এইটা দেখো সামনের দিকে যাচ্ছে, তাই এইটাকে বলো ফরওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে বা সম্মুখ বিক্রিয়া। কিছু কিছু রিয়াকশান আবার এরকমও হয়
এই রিঅ্যাক্ট্যান্টগুলো যেমন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, প্রোডাক্টগুলো আবার অপোজিটে রিঅ্যাক্ট্যান্টকে জেনারেট করতে সাহায্য করছে। অর্থাৎ এ বি বিক্রিয়া করে সিডি তৈরি করলো, আবার সি আর ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে এ আর বি জেনারেট করছে। ঠিক আছে, তাহলে এই টাইপের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যেখান থেকে প্রোডাক্টগুলো আবার রিঅ্যাক্ট্যান্টে ফেরত আসছে, এই রিঅ্যাকশনটাকে আমরা তাহলে কি বলবো? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ভেরি গুড। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাই তো, মানে ফরওয়ার্ড ডিরেকশনও যাচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনও আসছে। আর অল ওভার এই রিয়াকশনটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা রিভার্সেবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। রিভার্সেবল মানে ফরওয়ার্ডেও যায়, ব্যাকওয়ার্ডও আসে, মানে এটার থেকে এটা যেমন কনভার্সন হচ্ছে, এটাও আর এটাই কনভার্ট হতে পারছে। এই টাইপের রিয়াকশনগুলোকে কি বলবো আমরা? রিভার্সেবল রিয়াকশন। কি বলবো? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ যে কেমিক্যাল রিয়াকশনগুলোর ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন একই সাথে চলতে থাকে, সেই রিয়াকশনগুলোকে আমরা বলবো রিভার্সেবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে চলতে থাকে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, যদি তুমি একটা ক্লোজড ভেসেল বা একটা বদ্ধ পাত্রে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস এদেরকে রিঅ্যাক্ট করা, দেখবে রিঅ্যাকশান হওয়ার পরে অ্যামোনিয়া গ্যাস জেনারেট হবে। এবং কখনোই তুমি এরকম সিচুয়েশন পাবে না যে নাইট্রোজেন গ্যাসটা পুরো শেষ হয়ে গেল, কি হাইড্রোজেন গ্যাসটা পুরো শেষ হয়ে গেল, কিংবা অ্যামোনিয়া গ্যাসটা পুরো শেষ হয়ে গেল। যখনই তুমি খুলবে মানে ভেসেলের যে ক্যাপটা, তখনই তিনটে গ্যাসেরই উপস্থিতি পাবে। আসলে কি হয়েছে, এ খানিকটা রিঅ্যাক্ট করে এইটা তৈরি করেছে, এ আবার ভেঙে এটা তৈরি করেছে, এ এদিকে যাচ্ছে এদিকে আসছে, ফলে সবসময় এরকম কিছু থাকবে। কিন্তু তুমি যদি ওপেন ভেসেলে করো, দেখবে এই দুটো পুরো শেষ হয়ে গেছে, এটা জেনারেট করে বসে আছে। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, অর্থাৎ একটা রিভার্সেবল রিয়াকশানের এটা হচ্ছে কি স্পেশালিটি, যে রিয়াক্ট্যান্ট কিংবা প্রোডাক্ট, বা আমি মেনলি রিয়াক্ট্যান্টের কথাই বলি, রিয়াক্ট্যান্ট কিন্তু কখনোই কমপ্লিটলি ফিনিশ হয়ে যাবে না। কারণ রিয়াকশানটা চলতে চলতে যেই রিয়াক্ট্যান্টগুলো প্রোডাক্ট জেনারেট করবে, প্রোডাক্টগুলোও আবার রিয়াক্ট্যান্টে ফেরত চলে আসবে। এই কারণে কখনোই রিয়াকশানটার এমন জায়গায় পৌঁছাবে না যে কমপ্লিটলি রিয়াক্ট্যান্টগুলো ফিনিশ হয়ে গেছে। আমি তোমাদের মানে রিভার্সেবল রিয়াকশান বা উভমুখী বিক্রিয়ার ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বা ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছি। তাহলে এরকম কেন হয় না? হ্যাঁ বাবা বলো। এই যে বিক্রিয়াটা যে হুইসেলে করলো, মানে ক্লোজ হুইসেলে, তা ওখানে কেন তিনটে গ্যাসই উপস্থিত থাকলো? ওখানে তো বায়ুর মতো শুধু 2NH3 গ্যাসটাই থাকতে পারতো। আসছি তোমার প্রশ্নে। এই যে বললাম এক্ষুনি, এরা রিয়াকশান করে এদিকে যেমন আসছে, এও তো ভেঙে আবার এদিকে চলে আসছে, দুটো তো একসাথে হচ্ছে, তাই না সুদীপ? দুটো ব্যাপারটা একসাথে ঘটছে, আর একসাথে ঘটছে বলে কী হবে, এইটা যেমন এই থাকবে খানিকটা, এটাও যেমন খানিকটা থাকবে। বুঝতে পারলাম? চাপের কোনো প্রভাব পড়ছে? সে তো আছে, কিন্তু আমি এখন যে কথাটা বললাম তুমি কি সেটা বুঝতে পারলে? ধরো নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি করলো, আর অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে সে আবার ভেঙে নাইট্রোজেনে ফেরত দিল খানিকটা, মানে এই দিক এবং এই দিক একই সাথে যদি সাইমালটেনিয়াস বিক্রিয়া চলতে থাকে,
তাহলে তোমার কি মনে হয় নাইট্রোজেন কিংবা হাইড্রোজেন কমপ্লিটলি শেষ হয়ে যাবে? না, তার জন্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা একই সাথে রিয়াকশানটা, আচ্ছা তোমার রিয়াকশান এই রিভার্সেবল রিয়াকশান কাকে বলে? তোমরা ফার্স্ট লেখা হচ্ছে গিয়ে ইরিভার্সেবল রিয়াকশান বা একমুখী বিক্রিয়া কাকে বলে, ওটা একটা আছে কি পয়েন্ট লিখে রাখো। নাম্বার, আর এক্সাম্পলও দিয়েছিলাম KClO3 দিয়ে, ওটা নাম্বার 2 লিখে রাখো। উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশান কাকে বলে? ঠিক আছে, উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশান কাকে বলে তার এক্সাম্পল দিলাম, সেটা লেখো। এইবার লেখো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্সেবল রিয়াকশান। তোমরা একটুখানি আবার খানিকক্ষণের জন্য জাস্ট ভিডিওটা অন করে দেখি তোমার ঘুমিয়ে পড়লে কিনা। কৌস্তব সবাই 1 মিনিটের জন্য অন করে আবার অফ করে দেবে। হ্যাঁ, না ঠিক আছে। রিভার্সেবল রিয়াকশান ওকে, বন্ধ করে দাও, যারা অন করেছো বন্ধ করে দাও, আমি দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও, আমি দেখি তোমার ঘুমাচ্ছ কিনা একবার, জাস্ট ওকে, দ্যাটস অল। এই শুভদীপ নাথ, তোমার খালি ছাদটা দেখাচ্ছে, তোমায় দেখাচ্ছে না। হ্যাঁ কৌস্তব বন্ধ করে দাও বাবা, আমি দেখে নিয়েছি। শুভদীপ নাথ, তোমার ছাদ দেখাচ্ছে, তোমায় দেখাচ্ছে না। অভিজিৎ তোমাকে দেখাচ্ছে, ভিডিও অন করো। আচ্ছা এ করো না, এবার আমাকে একবার তোমাকে দেখিয়ে দাও তুমি জেগে গেছো কিনা। ঠিক আছে অভিজিৎ, বন্ধ করো। ওকে বন্ধ করো, অসুবিধা নেই, আমি মাঝে মাঝে এরকমভাবে দেখে নেবো। বলো অভিজিৎ, কী অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি যেটা বললাম লাস্টেরটা, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কি বললাম? উভমুখী বিক্রিয়ায় কখনোই বিক্রিয়কগুলো সম্পূর্ণ শেষ হয়ে যায় না, খানিকটা হলেও আনরিঅ্যাক্টেড অবস্থায় পড়ে থাকে। যেমন আমি এক্সাম্পল দিয়েছি এটার ক্ষেত্রে, কখনোই যখন এটা ক্লোজড ভেসেলে তুমি করবে, কখনোই 100% নাইট্রোজেন হাইড্রোজেন ফিনিশ হয়ে যাবে না, খানিকটা হলেও নাইট্রোজেন হাইড্রোজেন থাকবে, কারণ এটা যখন এদিকে কনভার্ট হচ্ছে এটাও তেমন এদিকে কনভার্ট হচ্ছে। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার, উভমুখী বিক্রিয়ার আরেকটা বৈশিষ্ট্য, একদম সেম টাইমে ফরওয়ার্ড রিয়াকশানও হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশানও চলতে থাকে। ক্লিয়ার? অনিন্দিতা ক্লিয়ার? তরুণ ক্লিয়ার? 2 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 3 যেটা, সেইটা হচ্ছে গিয়ে বিক্রিয়াটার যখন এই ফরওয়ার্ড রিয়াকশানটা আর ব্যাকওয়ার্ড রিয়াকশানটা সেম স্পিডে চলতে থাকে, ঠিক আছে, বিক্রিয়ার হার যখন সম্মুখ বিক্রিয়া আর পশ্চাৎ বিক্রিয়া যখন সমান হয়, তখন এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছায়। তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা 2 বন্ধু মিলে পাঞ্জা লড়াচ্ছ, খুব ভালো করে বুঝবে তরুণ। এই যে পাঞ্জা লড়ানোর জন্য তোমরা হাতটা নিয়েছো, আমার ক্যামেরার থেকে আমার হাতটা এই যে নিয়েছো, একজন এই দিকে ফেলতে চাইছে, একজন এই দিকে ফেলতে চাইছে, তাই তো? কিন্তু দুজন যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ শক্তি প্রয়োগ করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ শক্তি দিলে, পাওয়ার দিলে কী হবে? হাতটা পড়ে যাবে কি না একদম স্থির হয়ে মাঝখানে দাঁড়িয়ে থাকবে? কি হবে? হাতটা সেক্ষেত্রে স্থির হয়ে মাঝখানে দাঁড়িয়ে থাকবে, তাই তো? আমরা বাইরে থেকে দেখে কি ভাববো? এরা বোধহয় সত্যি কেউই বল প্রয়োগই করছে না, তার জন্য এইরকমভাবে দাঁড় করিয়ে রেখেছে। আসলে কিন্তু নয়, ওরা কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে অপোজিট দিকে বল প্রয়োগ করছে। কি তরুণ, তাই তো? আর তাই আমরা বাইরে থেকে দেখে মনে হবে এটা দাঁড়িয়ে গেছে। ঠিক তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা কোনো একটা ট্রেনে জানলার ধারে বসে কিছু দেখছো, বাইরের দৃশ্য, ঠিক আছে, আর ঠিক পাশ দিয়ে একদম সেম স্পিডে আরেকটা ট্রেন যাচ্ছে, আর সেই ট্রেনেও যিনি জানলার ধারে বসে আছেন, তুমি দেখে কি মনে হবে? তুমি এবং তিনি কেউই আসলে নড়াচড়া করছো না, চুপচাপ বসে আছো। আসলে কি তাই? আসলে দুটো প্যারালালি সেম স্পিডে চলছে, তুমি যতটা স্পিডে মুভ করছো উনিও ততটা স্পিডে মুভ করছে, তাই আমাদের দেখে কি মনে হচ্ছে বাইরে, নিজেদের মধ্যে বাইরে থেকে, যে আমরা দাঁড়িয়ে আছি। আসলে কি তাই? না। এই অবস্থাটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্য অবস্থা। বোঝাতে পারলাম? ধরো দড়ি টানাটানি খেলা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, একটা দড়ি রয়েছে, এই প্রান্তে 5 জন ও প্রান্তে 5 জন মিলে তোমাদের বন্ধুরা টানাটানি করছো।
যখন দু প্রান্ত থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই হবে তখন দড়িটা কোন দিকে এগিয়ে যাবে? স্যার কোনো দিকেই এগোবে না। একদম একদম বাইরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। একদম আমরা বাইরে থেকে দেখে কি ভাববো, যে মনে হচ্ছে এটা সত্যি কোনো রকম বল প্রয়োগ করছে না, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়, বল কিন্তু প্রয়োগ হচ্ছে, কিন্তু দুদিকে মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স একে অপরের উপরে কাজ করছে, একে অপরের এগেনস্টে কাজ করছে, তার ফলে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই রকম কন্ডিশনগুলোকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম, যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কিছু হচ্ছে না কিন্তু আসলে ভেতরে কাজ হচ্ছে। যেমন এইখানে হবে যে তুমি দেখবে যে খানিকক্ষণ বিক্রিয়াটা যখন স্টার্ট হয়েছে দেখবে খুব বেশি বেশি করে নাইট্রোজেন কমে যাবে, অ্যামোনিয়া তৈরি হবে। আস্তে আস্তে যত টাইম যাবে তখন এই বিক্রিয়াটা স্লো হতে হতে এক টাইমে স্টপ হয়ে গেছে। এটা কিন্তু ক্লোজড ভেসেলের কথা বলছি। তার মানে কি তখন বিক্রিয়াটা স্টপ হয়ে গেল, তুমি খানিকটা পরপর নাইট্রোজেন তুললে কতটা আছে দেখলে, হাইড্রোজেন তুললে কতটা আছে দেখলে, অ্যামোনিয়া তুললে কতটা আছে দেখলে, তোমার দেখলে টাইম চলে যাচ্ছে কিন্তু এগুলো বাড়ছেও না কমছেও না। তার মানে কিন্তু বিক্রিয়াটা কিন্তু স্টপ হয়নি বাবা। ঠিক যতটা হাইড্রোজেন অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে ঠিক ততটা অ্যামোনিয়া আবার এই হাইড্রোজেনে ভেঙে যাচ্ছে। অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনের স্পিড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের স্পিড সমান। তাই আমাদের দেখে এরকম মনে হচ্ছে যে বিক্রিয়াটা থেমে গেছে। এবার বুঝলে শুভদীপ নাথ, পুরো বিক্রিয়াটার ক্ষেত্রে যখনই এটা এদিকে কনভার্ট হবে তখন এদিকে আবার এদিকে কনভার্ট হয়ে যাবে। কী করে? একেবারে কমপ্লিটলি নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এখান থেকে অ্যামোনিয়াটা তৈরি হলো সরিয়ে নাও, যেই অ্যামোনিয়া তৈরি হচ্ছে তুমি সরিয়ে নিচ্ছ, যেই তৈরি হচ্ছে সরিয়ে নিচ্ছ, তাহলে কী হচ্ছে? এবার আবার এদিকেই রিয়াকশন হচ্ছে, ভেঙে এদিকে আর আসতে পারছে না, তখন হাইড্রোজেন নিঃশেষ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে যখন কোনো এরকম রিভার্সেবল রিয়াকশান হবে, যদি ফরওয়ার্ড রিয়াকশন স্পিড ব্যাকওয়ার্ড রিয়াকশন স্পিড সেম হয় তখন সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বা সাম্য অবস্থায় পৌঁছাবে। যেহেতু কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমি বলছি, তাই রিয়াকশান ইকুইলিব্রিয়ামটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। ক্লিয়ার? আরেকবার বুঝিয়ে দেবো? আচ্ছা, আর আরেকটা বিষয় ভাবে এক মিনিট বলিনি, আরেকটা বিষয়, এই যে রাসায়নিক সাম্যাবস্থায় এইখানের ইকুয়াল চিহ্ন দেওয়া হয় না, এই দিকেরটা দেখানোর জন্য হাফ হেডেড অ্যারো দেওয়া হয়, আর এই দিকেরটা দেখানোর জন্য এই হাফ হেডেড অ্যারো দেওয়া হয়। এটা তোমরা দেখে রাখো, ফরওয়ার্ড রিয়াকশানটা হাফ হেডেড অ্যারো, ব্যাকওয়ার্ড রিয়াকশানটা হাফ হেডেড অ্যারো। আর আরেকটা টার্মিনোলজি আমি এখন ব্যবহার করছি, তোমাদের এখনও পড়ানো হয়নি, থার্মোডাইনামিক্স যখন পড়বে চ্যাপ্টারটা বা তাপগতিবিদ্যা তখন তোমাদের পড়ানো হবে। তোমাদের ফিজিক্স যাদের আছে, ফিজিক্স ওই চ্যাপ্টারটা আছে, হয়তো তুমি পড়েও ফেলেছো। সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তি। কি বললাম? গিবস ফ্রি এনার্জি। গিবসের ফ্রি এনার্জি, গিবসের মুক্ত শক্তি। বলা হয় কোনো সিস্টেম যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে বা সাম্য অবস্থায় থাকে তার ক্ষেত্রে এই গিবসের মুক্ত শক্তি, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা জি দিয়ে। গিবসের মুক্ত শক্তির পরিবর্তন সেটা জিরো। আমি পরে বুঝিয়ে দেবো, এটা তোমাদের থার্মোডাইনামিক্স পড়ার সময় এটা মাথায় রেখো যে স্যার এটা বলবেন বলেছিলেন। কেমন? এটা হচ্ছে কি গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, ডেল্টা দিচ্ছি মানে চেঞ্জ, কতটা মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি জিরো হবে। ক্লিয়ার? আচ্ছা বলো, কেউ প্রশ্ন করছিলে? বলো অভিজিৎ। বলছি, আপনি যে শুরুর দিকে দুটো পয়েন্ট বলেছিলেন না, বৈশিষ্ট্য, হ্যাঁ ওইগুলো স্যার একটু রিপিট করতে পারেন? নিশ্চয়ই কথাটা কেটে নিশ্চয়ই। 1 নম্বর বলেছিলাম যে একটা রিভার্সেবল রিয়াকশান কখনোই কমপ্লিটলি মানে রিয়াক্ট্যান্টগুলো শেষ হয়ে যায় না বা কমপ্লিট হয়ে যায় না, সবসময় খানিকটা রিয়াক্ট্যান্ট খানিকটা প্রোডাক্ট থেকে যায়। আরেকটা বলেছিলাম একটা রিভার্সেবল রিয়াকশানে একই সাথে ফরওয়ার্ড রিয়াকশান বা সম্মুখ বিক্রিয়া যেমন ঘটে, ব্যাকওয়ার্ড রিয়াকশানও একই সাথে ঘটে। ঠিক আছে? আরেকটা বললাম, যখন এরকম একটা রিভার্সেবল রিয়াকশানের ক্ষেত্রে বা মানে কি বলবো, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশানের স্পিড ব্যাকওয়ার্ড রিয়াকশানের স্পিড বা সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়,
তখন সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, যাকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলি। আর কি বললাম, একটা নতুন টার্মিনোলজি তোমাদের শেখালাম যেটা তোমরা এখনও জানো না, সেটা হচ্ছে গিয়ে যখন কোনো সিস্টেম সাম্য অবস্থায় পৌঁছায় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছায়, তার ক্ষেত্রে গিবসের ফ্রি এনার্জি চেঞ্জ বা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, যেটাকে ডেল্টা জি দিয়ে বলি, সেটা সমান 0 হয়। ঠিক আছে, এটা আমরা থার্মোডাইনামিক্স পড়ার সময় জানবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে অভিজিৎ, ইজ ইট ক্লিয়ার টু ইউ? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে একটা প্রশ্ন করতেই পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি ক্যালসিয়াম কার্বনেট, একটু মুছছি বাবা এগুলো, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট তাকে একটা ক্লোজড ভেসেলে যদি রেখে হিট করি, আর ভেসেলের যে মুখটা আছে সেটা যদি ওপেন রেখে হিট করি, আমরা ডিফারেন্ট রেজাল্ট পাই। ঠিক আছে, এই ঘটনাটা কেন ডিফারেন্ট হচ্ছে? ধরো ক্যালসিয়াম কার্বনেট নিলাম, তাকে হিট করছি, হিট করলে এটা ভেঙে গিয়ে কী করে, ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয় আর কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে। ঠিক আছে, যদি তুমি ওপেন রেখে হিট করো তাহলে তুমি দেখবে কিছুক্ষণ পরে ক্যালসিয়াম কার্বনেট আর কিছু নেই, খানিকটা ক্যালসিয়াম অক্সাইড পড়ে আছে, কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হওয়ার সাথে সাথে গ্যাস বেরিয়ে চলে যাবে। হোয়ারাস সেম ঘটনা তুমি একটা ক্লোজড ভেসেলে করো, আবদ্ধ পাত্রে করো, এরকম ক্যালসিয়াম কার্বনেটকে হিট করো, তুমি দেখবে যে রিয়াকশানটা যতক্ষণ পরেই তুমি টেস্ট করো না কেন, খানিকটা ক্যালসিয়াম কার্বনেট থাকবে, খানিকটা ক্যালসিয়াম অক্সাইড থাকবে, খানিকটা কার্বন ডাইঅক্সাইড থাকবে। কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না তোমার, যেহেতু এটা ক্লোজ ভেসেল। এবং যে মুক্ত অবস্থায় যখন পড়েছিলে, এটা তো একদম পড়ে থাকবে না, পুরো শেষ হয়ে গেছিলো, 0 হয়ে গেছিলো, এটার পরিমাণ একটা ছিল, কার্বন ডাইঅক্সাইড তুমি তো মাপতেই পারোনি, এটা বেরিয়ে চলে গেছে। যখন ক্লোজড অবস্থায় করবে, এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আগে তৈরি হয়েছিল তার থেকে কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইড কম পাবে। এবার এই যে ডিফারেন্সটা হচ্ছে, ক্লোজড ভেসেলে করলে একরকম, আর আমি যখন হচ্ছে কি এটাকে ওপেন ভেসেলে করছি তখন আরেক রকম হচ্ছে। এর কারণটা কি হতে পারে, কে বলবে? দেখি আকাশ মণ্ডল বলো দেখি তো কি কারণ হচ্ছে। স্যার কোয়েশ্চেনটা একবার বলুন। হ্যাঁ নিশ্চয়ই, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা মানে মুক্ত অবস্থায় উত্তপ্ত করছি, তখন দেখা যায় 100% ক্যালসিয়াম কার্বনেট শেষ, শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উড়ে বেরিয়ে চলে গেছে। কিন্তু যখন এই ঘটনাটাই একটা বদ্ধ পাত্রে বা ক্লোজড ভেসেলে যদি রিয়াকশানটা করাও, তুমি যতক্ষণই করাও সবসময় দেখতে পাবে খানিকটা করে ক্যালসিয়াম কার্বনেট রয়ে গেল, খানিকটা ক্যালসিয়াম অক্সাইড, খানিকটা কার্বন ডাইঅক্সাইড। মানে বিক্রিয়াটা কখনোই কমপ্লিট হচ্ছে না, খানিকটা খানিকটা থেকে যাচ্ছে। এই ঘটনাটা কেন হচ্ছে? বদ্ধপাত্রে যেহেতু করছি তাই জন্য ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড হচ্ছে বাইরে বেরিয়ে যেতে পারছে না। ভেরি গুড। হচ্ছে ক্যালসিয়াম কার্বনে এই কারণে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হ্যাঁ হ্যাঁ বলো বাবা, বলো বাবা। কার্বন ডাই অক্সাইড পরস্পর বিক্রিয়া করছে এবং আবার CH3 উৎপন্ন করে দিচ্ছে। বাহ, ভেরি গুড। বিক্রিয়াটা সম্পূর্ণভাবে হতে পারছে। একদম একদম, অর্থাৎ যখন বদ্ধ পাত্রে করছি না, তখন যেমন সম্মুখ বিক্রিয়া বা ফরওয়ার্ড রিয়াকশন করছে, সায়ন ক্লিয়ার হচ্ছে, ঠিক একই সাথে ব্যাকওয়ার্ড রিয়াকশনও করছে। তরুণ ক্লিয়ার হচ্ছে? এই দুটো জিনিস সাইমালটেনিয়াসলি ঘটছে। আর যখন আমরা মুক্ত অবস্থায় করছি, ওপেন অবস্থায় করছি, তখন কি হচ্ছে, রিয়াকশান হওয়ার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে চলে যাচ্ছে। এবার কার্বন ডাইঅক্সাইডটা যদি বেরিয়ে চলে যায়, তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে গেলে তো ক্যালসিয়াম অক্সাইডও লাগবে, কার্বন ডাইঅক্সাইডও লাগবে, তবে না এরা ব্যাকওয়ার্ড রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেটে পৌঁছাবে। সেই ঘটনাটা হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড তো থাকছে না, সে বেরিয়ে চলে যাচ্ছে। তাই ওপেন অবস্থায় হিট করলে যা পাচ্ছ, যখন তুমি তাকে ক্লোজড অবস্থায় হিট করছো সেম জিনিস কিন্তু পাবে না। আরেকবার কি আমি বলবো? একদম জলের মতো পরিষ্কার হচ্ছে সায়ন, অনিন্দিতা? ঠিক আছে, চলো এইবার তোমাদের আমি বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আমরা একটু গ্রাফ দিয়ে যদি রিপ্রেজেন্টেশন করি, একটু মুছছি বাবা, একটা গ্রাফের সাহায্যে আমি ধর একটা
এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি। ধরো আমি এরকম রিয়াকশন দিয়েছি, এ আর বি এর আছে রিয়াক্ট্যান্ট, এরা ফরওয়ার্ড রিয়াকশন করে সি আর ডি জেনারেট করছে। সি আর ডি হচ্ছে প্রোডাক্ট, এই সি ডি আবার নিজেদের মধ্যে রিয়াক্ট করে আবার এ বিতে ফেরত আসছে। একটা হচ্ছে কি রিভার্সেবল রিয়াকশন দিয়েছি, ঠিক আছে? তো দেখো যখন একদম জাস্ট এ আর বিটাকে জাস্ট মিশিয়েছি তখন কি হবে, সি আর ডিতেই এর আগে রিয়াকশান করবে, তারপর তো সি আর ডি জন্ম নেবে, তাই তো? তাহলে 100% এ আর 100% বি রয়েছে। এবার এরা নিজেদের মধ্যে রিয়্যাক্ট করা স্টার্ট করলো। আস্তে আস্তে কী হবে, প্রচুর পরিমাণে এ প্রচুর পরিমাণে বি, রিয়াকশানটা প্রচণ্ড ফাস্ট ভিগোরাস রিয়াকশান হবে। এবার টাইম যত যাবে তত কী হবে, এ আর বি রিয়্যাক্ট করে সিডি তৈরি করবে, আর তার ফলে এ আর বি এর পরিমাণ আস্তে 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 কমতে থাকবে। বাবা কারো কোনো কনফিউশন আছে? আর সাইমালটেনিয়াসলি কী হবে, সি আর ডি বেশি 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 হতে থাকবে, মানে প্রথমে একদম একটুখানি তৈরি হবে, তারপরে আরও এটা বেশি যখন রিয়াকশন করে বেশি বেশি তৈরি হবে, যেই বেশি তৈরি হবে তখন কী হবে, এরা আবার ডিসোসিয়েট করে এই এ আর বি এর দিকে চলে আসবে। একদম পুরো মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? আরেকবার কি বুঝিয়ে দেবো? সীমা ক্লিয়ার? অনিন্দিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক। চল এটাকে একটা গ্রাফের সাহায্যে আমি রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আর একটু বানিয়ে নিয়ে গেলাম আমাদের সুবিধা হবে। আমি কি করছি, এইদিকে রিয়াকশনের রেটটাকে লিখছি। বিক্রিয়ার হার, ইংলিশে যদি রিয়াকশন রেট বলি, বাংলায় বলবো বিক্রিয়া হার, মানে কতটা ফাস্ট বা কতটা স্লো হচ্ছে। আর এইদিকে দিচ্ছি টাইম বা সময়। একদম ইনিশিয়ালি কে রিয়াকশান করছিল, এ আর বি, তাই তো? তখন এর পরিমাণটা প্রচুর, এ বি এর পরিমাণটা প্রচুর, কারণ রিয়াকশান স্টার্ট সবে দিয়েছি, তাই খুব ফাস্ট রিয়াকশান হবে। এবার যত টাইম যাবে আস্তে আস্তে রিয়াকশানের স্পিডটা কী হবে, বাড়বে, এক থাকবে না কমে আসবে? অনিন্দিতা? হ্যাঁ অভিজিৎ বলো। তোমরা শুনছো না নাকি? একই প্রশ্ন আমি 10 বার করে কেন বলবো? ঘুমিয়ে পড়েছো অভিজিৎ? আসলে না স্যার, কথাটা স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে। তুমি তেমন ভিডিও অফ করে আছো। না স্যার সিরিয়াস, কথাটা স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে এখানে। আমি যেটা বলতে চাইছি, রিয়াক্ট্যান্ট হিসেবে এ আর বিকে যখন নিয়েছি, সেই এ আর বি যখন একদম ইনিশিয়াল কন্ডিশনে আছে, তখন তার রিয়াকশানের রেটটা যা হবে, যত টাইম যাবে আস্তে আস্তে তার রিয়াকশানের রেটটা কি একই থাকবে, নাকি কমে আসবে, নাকি আরও ফাস্ট হবে? একই থাকবে। আচ্ছা, ভেরি গুড। সায়ন? স্যার আমার মনে হচ্ছে রিয়াকশনটা কমে আসবে। আচ্ছা, ভেরি গুড। শুভদীপ সেন? স্যার আমার মনে হয় রিয়াকশনটা কমেই আসবে। কৌস্তব? কমবে মনে হচ্ছে। সীমা? স্যার এটা তো বাড়বে স্যার। বাড়বে না? আচ্ছা চলো এবার ডিসকাস করি। বাবা যত টাইম যাবে আস্তে আস্তে এ আর বি এর পরিমাণ কি রিয়াকশন করার ফলে বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাহলে যত কমবে তার রিয়াকশন ঠিক তত ফাস্ট হবে না স্লো হবে? প্রথমে ধরো 100 খানা এ আর 100 খানা বি এর মধ্যে রিয়াকশন হচ্ছিল, এখন রিয়াকশন করে 30 খানা এ 30 খানা বি পড়ে আছে। তাহলে 100 খানা এ 100 খানা বি যত ফাস্ট রিয়াকশন করছিল, 30 খানা এ 30 খানা বি কি তত ফাস্ট রিয়াকশন করতে পারবে? হ্যালো? আচ্ছা আমি আমাদেরকে দিয়ে একটু কম্পেয়ার করি। আমরা ধরো কোনো বিয়ে বাড়িতে খেতে গেছি, এক
একদম খালি পেটে, এবং আমি ধরে নিচ্ছি আমাদের কারুর কোনো রোগ নেই, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, স্কুল টুল সব ছুটি, দিন শরীর খারাপ হলেও আমরা মেকআপ করতে পারবো। এই অবস্থায় বিক্রিয়া মানে খাওয়াটা যখন স্টার্ট হবে তখন যে রেটে আমরা আর কি খেতে থাকবো, যেভাবে, হ্যাঁ, মোটামুটি হচ্ছে কি যখন আমাদের আর কি রসগোল্লা, পান্তুয়া, চাটনি যখন চলে আসবে তখনও কি স্পিড একই রকম থাকবে কি সীমা? না না স্যার, আচ্ছা, ঠিক তাই এখানে এআরবি যখন একদম রিয়াকশানের স্টার্টিংয়ে দেবো খুব ভিগোরাস রিয়াকশান করবে, আর যত টাইম যাবে আস্তে 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 এআরবি এর পরিমাণ কমতে থাকবে, রিয়াকশানের স্পিডটাও কমে আসবে। তাই ধরো প্রথমে ধরো একদম রিয়াকশান রেট দিয়েছি খুব বেশি, মানে এইখান থেকে ধরো শুরু হয়েছে, আস্তে 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 কমবে, কমতে 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 একটা টাইম পর আর বাড়বেও না কমবেও না, একদম স্ট্রেট চলে যাবে। তাহলে এই জায়গাটা কী ছিল? এ আর বি তারা রিয়াকশন করে সি আর ডি তৈরি করবে, হলো? এইবার যেই রিয়াকশনটা স্টার্ট হলো তখন তো সি আর ডি একটু নেই, আছে আকাশ মণ্ডল? নেই। না স্যার, তাই না। আস্তে আস্তে কী হবে, যত রিয়াকশানটা যাবে তখন কি হবে? তরুণ, আমি তোমায় জিজ্ঞাসা করতে পারছি না কারণ তুমি তো রিপ্লাই করতে পারবে না, তোমার সাউন্ড আসছে না বাবা, তুমি কিন্তু দুঃখ পেও না। তখন কি হবে, সিআরডি আস্তে আস্তে তৈরি হবে যত টাইম যাবে, যেই তৈরি হতে থাকবে আস্তে আস্তে তারাও আবার ভেঙে গিয়ে এবি তৈরি করবে। তাই ইনিশিয়ালি সিআরডি 0, যত টাইম যাবে আস্তে আস্তে পরিমাণ বাড়বে, বাড়তে 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 একটা টাইম পর আর বাড়বেও না কমবেও না, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছিল, সি আর ডি তারা এবিতে কনভার্ট হচ্ছিল। ক্লিয়ার শিবা? ক্লিয়ার হচ্ছে? এই জায়গাটা কি হলো, এই জায়গাটায় এই ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম স্পিডে চলছে। স্যার ওটাই কি ইকুইলিব্রিয়াম স্টেট? এটাই হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আরেকবার বুঝিয়ে দেবো। তাহলে এই টাইমের পর, এই টাইমের পর এটা ইকুইলিব্রিয়ামে রিচ করলো। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? আর তখন কোনো একটা রিভার্সেবল রিয়াকশান বা উন্মুখী বিক্রিয়ার ফরওয়ার্ড রিয়াকশানের স্পিড ব্যাকওয়ার্ড রিয়াকশানের স্পিড একদম ইকুয়ালভাবে চলতে থাকে, তখন বাইরে থেকে আমরা দেখে মনে হয় যে বিক্রিয়াটা অ্যাপারেন্টলি আর কি, যে বাইরে থেকে দেখে মনে হয় যে স্টপ হয়ে গেছে, কিন্তু আসলে স্টপ হয় না। রিয়াকশানের এই স্টেট বা এই অবস্থাটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা রাসায়নিক সাম্য অবস্থা। কোসব ক্লিয়ার? হ্যাঁ স্যার। অভিজিৎ ক্লিয়ার? ঠিক আছে, আমি এটা বোঝাতে পারলাম তো? এবার একটা বক্তব্য আসে যে রাসায়নিক সাম্য অবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে আমরা ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলি। এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা লিখে রেখেছো তো? খাতায় লিখো তো, নাকি খালি আমার কথা শোনো আর কান দিয়ে একবার করে দাও? আচ্ছা না স্যার। হ্যাঁ স্যার লিখি। আচ্ছা, ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্য অবস্থা। গতিশীল সাম্য অবস্থা আসলে বাইরে থেকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা দেখলে যদিও আমাদের মনে হয় যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, ফরওয়ার্ড রিয়াকশন বন্ধ কিংবা ব্যাকওয়ার্ড রিয়াকশন বন্ধ, আরে তার কারণ কি? আমরা তো দেখি রিয়াক্ট্যান্টের পরিমাণ বাড়ছেও না কমছেও না, প্রোডাক্টের পরিমাণ বাড়ছেও না কমছেও না। এই কারণে আমাদের দেখে মনে হয় যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, তাই তো? কিন্তু সত্যি সত্যি কি বিক্রিয়া পুরো স্টপ হয়ে যায় ইকুইলিব্রিয়ামে রিচ করলে? না, ভেতরে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশানও চলতে থাকে, ব্যাকওয়ার্ড রিয়াকশানও চলতে থাকে, কিন্তু ইকুয়াল এক্সটেন্টে হয়।
অর্থাৎ যতটা ফরওয়ার্ড কনভার্সন হয় ঠিক ততটাই ব্যাকওয়ার্ড কনভার্সন হয়। তাই আমরা এটাকে আলাদা করে এর মানে রিঅ্যাক্ট্যান্টগুলোর পরিমাণ বাড়তেও দেখি না, কমতেও দেখি না, প্রোডাক্টগুলোর পরিমাণ বাড়তেও দেখি না, কমতেও দেখি না। যদিও বাইরে থেকে দেখে মনে হচ্ছে স্টপ, আসলে কিন্তু ভেতরে কিন্তু ডাইনামিক ইকুয়াল অ্যামাউন্টে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন করছে। আমি কথাটা বোঝাতে পারলাম? তোমাদের একটা এক্সাম্পল দিই, আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। দেখো বাবা, আমি একটা ইকুইলিব্রিয়ামের কথা তোমাদের একটু আগে বোঝালাম, যে ইকুইলিব্রিয়ামে তোমাদের বলছিলাম যে দুজন একে অপরের সাথে পাঞ্জা খেলছে বা পাঞ্জা লড়াচ্ছে। সেক্ষেত্রে কি হবে, সত্যি সত্যি যদি ইকুয়াল পরিমাণ ফোর্স ওরা একে অপরের দিকে প্রয়োগ করে, আমরা কিন্তু দেখব পাঞ্জা লড়ার সময় যদি ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে হাত দুটো কিন্তু এক জায়গায় একদম স্টপ, মানে ঠিক এইভাবে দাঁড়িয়ে যাবে, এইদিকেও পড়বে না, এদিকেও পড়বে না, তাই তো? এটা কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা স্থিতিশীল অবস্থায়, কারণ এটা সত্যি সত্যি কোনো মুভ করছে না। কিন্তু তোমাদের পাশাপাশি ট্রেনের একটা এক্সাম্পল দিলাম না, যেখানে তুমি একটা ট্রেনের জানলার ধারে বসে মুভ করছো আর পাশ থেকে আরেকটা ট্রেন একদম সেম স্পিডে ধরো যাচ্ছে, এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা গেল। তোমরা একে অপরকে ট্রেনের তোমার জানলা দিয়ে যাকে দেখতে পাচ্ছ বা ওই ট্রেন দিয়ে তোমাকে যে দেখতে পাচ্ছে, তাদের কীরকম একটা ফিলিংস হবে যে ট্রেনটা দুটোই দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? এটাও একটা সাম্য অবস্থা। কিন্তু এটা কি সত্যি সত্যি দাঁড়িয়ে গেছে এক জায়গায়, না মুভমেন্টটা একদম ইকুয়াল স্পিডে চলছে? বলো তো কি বাবা? মুভমেন্টটা কি Equal speed এ চলছে। হ্যাঁ, তার মানে দাঁড়িয়ে আছি মনে হলেও কিন্তু মুভমেন্ট হচ্ছে। এইটাকে বলবো আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেটা এই রিয়াকশনটার ক্ষেত্রে ঘটছে। যেমন তোমাদের যদি দড়ি টানাটানির খেলার কথা বলি, দুটো টিমই ইকুয়াল অপোজিট ফোর্স অ্যাপ্লাই করলে এক জায়গায় দড়িটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। এটাকে বলবো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা স্থিতিশীল সাম্য অবস্থা। কিন্তু তুমি একটা খেয়াল করে দেখো, কল থেকে জল পড়ছে, তুমি ট্যাপটাকে অন করে দেবে, খানিকক্ষণ পরে ইকুয়াল রেটে যদি জলটা পড়ে, তোমার যেন মনে হবে জলটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আসলে ওই জলটা দাঁড়িয়ে ওই জলটা কিন্তু ফ্লো করে তলায় চলে যাচ্ছে, ওই জলটা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু তোমার দেখে কি মনে হবে জলটা এক জায়গায় দাঁড়িয়ে। আসলে ইকুয়াল রেটে জলটা পড়ছে, ইকুয়াল রেটে। তাই ওটা কি বলবো আমরা, মুভমেন্ট তো হচ্ছে ভেতরে, আমরা বাইরে থেকে দেখে সেটাকে আইসোলেট করতে পারছি না ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসার জন্য। এটাকে আমরা বলবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আরেকবার বুঝিয়ে দেবো, বা গতিশীল সাম্য অবস্থা। ঠিক আছে? আরেকবার বললে ভালো হতো, আমাকে বার করে দিয়েছে। তাহলে যখন কোনো সাম্যাবস্থা ভেতরে সত্যি সত্যি তার পরিবর্তন ঘটছে, সম্মুখ পশ্চাৎ বিক্রিয়া ঘটছে, কিন্তু বাইরে থেকে দেখে আমাদের মনে হচ্ছে যে বিক্রিয়াটা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, না ফরওয়ার্ড রিয়াকশান হচ্ছে না ব্যাকওয়ার্ড রিয়াকশান হচ্ছে, এই টাইপের সাম্যাবস্থাকে বলি আমরা গতিশীল সাম্যাবস্থা। যেমন ট্রেনের এক্সাম্পলটা যেটা দিচ্ছিলাম, যে তুমি ট্রেনে যেমন স্পিডে যাচ্ছ, তোমার সাথে পাশের আরেকটা ট্রেনও সেম স্পিডে মুভ করছে, তখন তোমাদের একে অপরকে কী মনে হবে, যে আমরা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সত্যি সত্যি কি আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায়? না, দুটো ট্রেনই পাশাপাশি সেম স্পিডে মুভ করছে। সেই কারণে আমাদের একে অপরকে এক জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে, কিন্তু আসলে মুভমেন্ট হচ্ছে, তাই এটাকে বললো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর যখন সত্যি সত্যি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, যেমন তোমাদের পাঞ্জা খেলার কথা বললাম, দড়ি টানাটানি খেলার কথা বললাম, দুজন একে অপরের অপোজিটে একদম সেম অ্যামাউন্ট অফ ফোর্স একে অপরের দিক থেকে প্রয়োগ করছে, ফলে কী হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে পুরো ব্যাপারটা। এটা কিন্তু স্থিতিশীল সাম্য অবস্থা বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে পারো। ঠিক আছে? আরেকবার বলবো কি, ক্লিয়ার? আচ্ছা, সীমা তোমাকেও বার করে দিয়েছিল না? হ্যাঁ স্যার। তোমার কি মোবাইল দিয়ে কম্পিউটার চলছে নাকি মানে নেট নিয়েছো? আমার স্যার ওয়াইফাই। ওয়াইফাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জিওফাই। জিওফাই। আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে তো অসুবিধা নেই। তোমার সব মানে কোন কোন ক্লাসে চলছে, মানে অনলাইন কোন কোন ক্লাস চলছে? আমারটা চলছে আমি জানি, এটা বাদ দিয়ে। স্যার এটা চলছে, ফিজিক্স চলছে। ফিজিক্স কোথায় পড়ো তুমি? স্যার 707। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি তো বাড়িতে পড়া মানে অনলাইনেই পড়াচ্ছে।
ঠিক আছে, তুমি আরে ওয়েব ক্যাম ব্যবস্থা করতে পারো, মানে ওয়েব ক্যাম অনেক রকম রেঞ্জের আছে, আমারটা খুব মানে কম দামের বোধ হয়, কারণ আমি তো এই পারপাসে নিইনি, আমার ছেলের ক্লাসের জন্য নিয়েছিলাম, এখন আমিও ক্লাস করাচ্ছি এতে, ভালোই হচ্ছে। স্যার আপনারটা কি লজিটেক? তারও 1 মিনিট দেখে বলছি, না ফ্রন্টেক, লজিটেকের দামটা বোধহয় একটু বেশি, ফ্রন্টেকের দামটা একটু কম। কেমন? আচ্ছা আচ্ছা, চল। আমার মোবাইলটার অবস্থাও খুব খারাপ। হ্যাঁ বাবা, আমাকে একটু ব্রেক দেবেন? ব্রেক দেবো বলতে মানে একটু বলো, আমি বুঝলাম না। মানে ফোনটা চার্জ দিতে হবে, একটু চার্জ। হ্যাঁ দিয়ে এসো। আমার মোবাইলটাও ডিস্টার্ব করছে, আমার মোবাইলটাও খুব একটা ভালো অবস্থায় নেই, ইভেন আমার মোবাইলে প্রচুর ডেটা রয়েছে, আমি সেটাকে মানে কম্পিউটারে তুলতে চাইছি, মোবাইল থেকে নিতে পারছি না। তারপরে তোমার করলাম, মোবাইলের সাথে ওটিজি কেবল লাগালাম, আগে কী করতাম, মোবাইল থেকে ফাইলগুলো ওতে নিয়ে নিতে পারতাম, সেটাও নিতে পারছি না। আমি কালকে অনেকক্ষণ ট্রাই করেছি, মানে এই হচ্ছে না, মোবাইলটা ডিস্টার্ব করছে। তরুণ, চ্যাপ্টারটা কি তোমার আগে পড়া হয়েছিল? ও তরুণ, কথা বলতে অসুবিধা হবে, ঠিক আছে তরুণ, তোমার অসুবিধা হলে ছেড়ে দাও, বলতে হবে না। আচ্ছা হ্যাঁ সীমা, তোমার এই চ্যাপ্টারটা কি পড়া হয়ে গেছিলো আগে? না স্যার। আচ্ছা, এই তোমাদের মধ্যে কেউ আছো যার এই চ্যাপ্টারটা আগে পড়া হয়েছে? শুভদীপ সেন বাড়িতে পড়তে। পড়েছিলে? ভেরি গুড। আকাশ মণ্ডল, তোমারও পড়া হয়েছিল না? না স্যার আমি পড়িনি, আমি দেখেছিলাম হয়তো আচ্ছা, ডিটেলসে পড়ি। আচ্ছা, তরুণের স্কুলে পড়া হয়েছে। অভিজিৎ, তোমাদের পড়া হয়েছে? না স্যার, না আমার ভাই, আমি ওই জন্য বলছিলাম তরুণ নেই। আচ্ছা আচ্ছা, শুভদীপ না নাথ বোধহয় বলছিল তোমাদের পড়া হয়েছে না? স্যার বাড়িতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার তাহলে আমরা যেটা একটা কথা জানবো, সেটা হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। নতুন টার্মিনোলজি তোমরা জানো না, সমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা, হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। এটাকে বলবো সমসত্ব, আর এটা হলো অসমসত্ব। এই জিনিসটা কি, সমসত্ব অসমসত্ব সাম্যাবস্থা কি? যখন রিয়াকশান এমন হচ্ছে, দেখো নাইট্রোজেন সেটা গ্যাস, হাইড্রোজেন সেটাও গ্যাস, এরা রিয়্যাক্ট করে অ্যামোনিয়া তৈরি করলো, সেটাও গ্যাস, অর্থাৎ রিয়্যাক্ট্যান্টগুলো, প্রোডাক্টগুলো সকলের সেম ফেজ বা একই দশায় থাকছে, হয় সবাই গ্যাসিয়াস, নয় সবাই লিকুইড, নয় সবাই সলিড। যদি এরকম হয় তখন তাকে বলবো হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সমসত্ব সাম্যাবস্থায়। যেমন তোমাদের এই একটা এক্সাম্পল দিলাম, কিংবা তুমি হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এটা রিয়াকশান করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জেনারেট করে। এটা একটা এক্সাম্পল যেখানে সবাই সেম ফিজিক্যাল স্টেটে আছে, সবাই গ্যাসিয়াস স্টেটে আছে, তাই তো? এদেরকে আমরা বলবো সমসত্ব সাম্যাবস্থা। কিন্তু যদি এরকম না হয়, অর্থাৎ সবাই হয় গ্যাসিয়াস অবস্থায় রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, কিংবা সবাই সলিড অবস্থায়, কিংবা সবাই লিকুইড অবস্থায় যদি না থাকে, তখন তাকে বলবো অসমসত্ব সাম্যাবস্থা বা হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তোমাদের একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে ক্যালসিয়াম কার্বনেট, সেটা সবসময় সলিড হয়, সেটাকে যখন আমরা হিট করি তখন কি করে, ক্যালসিয়াম অক্সাইড এটাও সলিড, আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা হচ্ছে গ্যাস। দেখো সবাই কি একই রকম কন্ডিশনে আছে, মানে একই রকম ফিজিক্যাল স্টেটে আছে? দেখো এটা হচ্ছে গিয়ে গ্যাসিয়াস, বাকি দুটো সলিড, এটাকে বলবো হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কারোর কোনো প্রশ্ন আছে? একদম জলের মতো পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একটা নতুন টার্মিনোলজি তোমাদের কাছে শেখাবো, 1 মিনিট দাঁড়াও।
সেটা হচ্ছে কি অ্যাক্টিভ মাস, নতুন একটা টার্ম, বা সক্রিয় ভর। কি বললাম? অ্যাক্টিভ মাস। বাংলা বলে সক্রিয় ভর। এই অ্যাক্টিভ মাসটা কি? তা তুমি ধরো খানিকটা কেমিক্যালস এনে জলের মধ্যে গুলে একটা সলিউশন করেছো, ভালো করে বুঝবে। এবার সেই সলিউশনটা কোনো রিয়াকশান করার জন্য তুমি ব্যবহার করেছো। তুমি তার থেকে ধরো 100 ml তুলে কোনো একটা রিয়াকশান করার জন্য মেশালে। আচ্ছা, তোমার মনে হয় এই 100 ml যে মেশালে, এই 100 ml এর প্রত্যেকটা পার্ট, যতটা জল আছে, যতটা কেমিক্যালস আছে, সবাই কি রিয়াকশানে পার্টিসিপেট করে? কি মনে হয়? না স্যার। না। না স্যার। ওই ওর মধ্যে যে পার্টিকুলার কেমিক্যালসটা আছে তারা কিন্তু পার্টিসিপেট করলো, আর বাকি যারা রয়েছে জল টল বা সলভেন্ট টলভেন্ট তারা কিন্তু করলো না। তার মানে ওর মধ্যে অ্যাক্টিভ কতটা অংশ রয়েছে, সেই অংশটাই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ মাস। আমি বোঝাতে পারলাম? তাই আমরা কি বলবো অ্যাক্টিভ মাস মানে? সেটা হচ্ছে গিয়ে যদি সলিউশন নিই, সলিউশনের ক্ষেত্রে তার মোলার মানে কি বলবো, কনসেন্ট্রেশনটাই হচ্ছে তার অ্যাক্টিভ মাস। সলিউশনের ক্ষেত্রে মোলার কনসেন্ট্রেশনটা। এটা ফার্স্ট চ্যাপ্টারের পার্ট, যে টোটাল সলিউশনটার মধ্যে কত মোল আর কি, বা কত মোলার সলিউশন। তোমাদের দেখবে মোল মানে কোনো মলিকিউলার ওয়েটটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে মোল বলি। এইবার 1 লিটার সলিউশনের মধ্যে যত মোল সলিউট আছে, অর্থাৎ 1 লিটার কোনো দ্রবণের মধ্যে যত মোল দ্রাব্য থাকবে সেটাই তার মোলার কনসেন্ট্রেশন। ধরো তুমি পেলে 5 লিটার তুমি একটা সলিউশন তৈরি করেছো, তার মধ্যে অ্যামোনিয়াম ফসফেট রয়েছে 2 মোল। 5 লিটারের মধ্যে 2 মোল রয়েছে, তাহলে 1 লিটারের মধ্যে কত থাকবে? 2/5 মোল। হ্যাঁ কি না বাবা? তাহলে এর মোলার কনসেন্ট্রেশন কত হয়ে যাবে? 2/5 মোলার। এরকমভাবে ব্র্যাকেটে এম দিয়ে লিখে, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারলাম? তাহলে এর অ্যাক্টিভ মাস কত হয়ে যাবে? এই সলিউশনটা যেটা 5 লিটার সলিউশনের মধ্যে 2 মোল অ্যামোনিয়াম ফসফেট রয়েছে, তার কত হয়ে যাবে মোলার কনসেন্ট্রেশন? 1 লিটারে কত থাকে? 2/5। তাহলে 2/5 হয়ে যাবে তার মোলার কনসেন্ট্রেশন। আরেকবার বলি একটা, ধরো তুমি এরকম করেছো, 10 লিটার একটা সলিউশন নিয়েছো, হ্যাঁ, এই 10 লিটার সলিউশনটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে ধরো 6 মোল, ঠিক আছে? তাহলে এর মোলার কনসেন্ট্রেশন কত হবে, কি করে বার করবো কৌস্তব? 3/5 হবে। হ্যাঁ, অর্থাৎ সবসময় মোলার কনসেন্ট্রেশনটা বার করতে হয় কি করে? 1 লিটারে কত মোল আছে, অতএব 1 লিটার কন্টেন্ট হবে 6/10 মোল। দ্যাট মিনস কাটাকাটি করলে 3/5 মোল। কারণ মোলার কনসেন্ট্রেশন বুঝতে অসুবিধা হলো? আমি লেখাটা বোঝার জন্য এটাকে একটু উপরে তুলে দিই, দাঁড়া, ক্যামেরার পজিশনটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কত মোলার হলো ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এরকম না করে একদম পিওর অবস্থায় একটা লিকুইড দিয়ে দিই, সে তো সবটাই রিয়াকশানে পার্টিসিপেট করবে, হ্যাঁ কি না? কিংবা একটা যদি পিওর সলিড দিয়ে দিই, তারও সবটাই রিয়াকশন করতে পারবে, হ্যাঁ কি না? তাই তো? তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? যতটা দিয়েছি ততটাই রিয়াক্ট করবে। মানে ওপরে যা দিয়েছি, মানে এখানে যেমন ওপরে 6 দিয়েছিলাম, তলায় 10 দিয়েছিলাম, এখানে ওপরেও যদি 10 দিই তলাও 10 দিতে হবে, ওপরে 6 দিলে তলায় 6 দিতে হবে, অর্থাৎ যা দেবো সবটাই রিয়াকশন করবে, তাই তো? তাই পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে সক্রিয় ভর সবসময় কত হবে? অ্যাক্টিভ মাস, যেহেতু সবটা রিয়াকশন করবে 1 হবে, তাই তো? দেখতে একটু 1। ক্লিয়ার? পিওর লিকুইড দাও বা পিওর, হ্যাঁ আমি দেখছি বুঝতাম, তুমি লিপ করে যাও বুঝতাম, আমি আরেকটুখানি পড়িয়ে ছেড়ে দেবো। পিওর লিকুইড দাও
বা পিওর সলিড দাও, যাই দাও, তাদের ক্ষেত্রে সক্রিয় ভরটা সবসময় কী হবে 1। আর যদি সলিউশন নিই তার ক্ষেত্রে আমরা কী করব, তার মোলার কনসেন্ট্রেশনটাকে। তোমাদের এটা বোঝাতে পারলাম? এবার যদি গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট নিই তার ক্ষেত্রে কি করব, তাদের পার্শিয়াল প্রেশারটাকে দিয়ে সক্রিয় ভরটাকে প্রকাশ করব। গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে কী হবে, গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের ক্ষেত্রে তার পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার। এবার এটা নিয়ে তোমাদের প্রশ্ন, পার্শিয়াল প্রেশার কি? পার্শিয়াল প্রেশার, ধরো তুমি 3-4টে গ্যাসকে একটা পাত্রের মধ্যে রেখেছো, একটা কন্টেনারের মধ্যে, এমন যারা একে অপরের সাথে রিয়্যাক্ট করে না। এইবার ওই টোটাল গ্যাস মিক্সচারটার যা প্রেশার হবে, তারা তো ওয়ালের মধ্যে গিয়ে প্রেশার দেবে, সেই প্রেশারটার মধ্যে এক একটা পার্ট, মানে ধরো আমি বলছি এ আর বি রিয়াকশান করেছে, সি জেনারেট করেছে, সবকটাই ধরো গ্যাসিয়াস। এবার যে কন্টেনারের মধ্যে রেখেছো এর মধ্যে টোটাল গ্যাসের একটা প্রেশার তো পাবে, সেই গ্যাসের প্রেশারটা তুমি দেখবে যে এ যতটা প্রেশার দিয়েছে, বি যতটা প্রেশার দিয়েছে, সি যতটা প্রেশার দিয়েছে, এদের যোগ করলেই তুমি দেখবে এই পিটা পাচ্ছ। মানে এদের আলাদা আলাদা করে এইখানে রাখলে যা প্রেশার দিত সেগুলো যোগ করলে এই পিটা আসছে। তার মানে টোটাল পিটার একটা পার্ট এ দিয়েছে, একটা পার্ট দিয়েছে বি, একটা পার্ট দিয়েছে সি, তাই সেগুলোকে যোগ করলে আমি টোটাল প্রেশার পেয়েছি। বাবা ক্লিয়ার হয়েছে? আরেকবার বলবো তাহলে, এই পি এটা কি, এই টোটাল পি এর একটা পার্ট, এটা হচ্ছে এ গ্যাসটার পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ। গ্যাস চ্যাপ্টারে আছে পিবিটা হচ্ছে গিয়ে বি গ্যাসটার আংশিক চাপ, পিসিটা হচ্ছে গিয়ে এই পিসিকে বাবার বোন, তাই তো? কি ঠিক বললাম? হ্যাঁ স্যার। এখানে পিসি মানে হচ্ছে কি সি গ্যাসটার পার্শিয়াল প্রেশার। চলো ক্লিয়ার? তো এরকমই যখন আমরা অ্যাক্টিভ মাস দেখব, গ্যাসিয়াস সিস্টেম যদি পুরোটা হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা কী দিয়ে প্রকাশ করব, আংশিক চাপ দিয়ে বা পার্শিয়াল প্রেশার দিয়ে। যার যত মোল সংখ্যা বেশি হয় না, তার পার্শিয়াল প্রেশার বেশি হয়। তোমাদের গ্যাস চ্যাপ্টারটা যখন আলোচনা হবে তোমরা দেখতে পাবে ওখানে। কেমন? আর এমনিতে তোমার আরেকটা অপশান তো আছেই, মোলার কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করা, মানে কত মোল আছে মোল বাই ভলিউম দিয়ে, সেটা করলেও যা হবে, পার্শিয়াল প্রেশার করলেও তাই হবে। ক্লিয়ার? কেন অ্যাক্টিভ হ্যাঁ মাস, স্যার। কেন অ্যাক্টিভ মাসটা শিখতে গেলাম, তার কারণ আমরা এবার একটা ল শিখব, সেটাকে বলা হয় ল অফ মাস অ্যাকশন। ক্লিয়ার সূত্র স্যার। একদম একদম, ভেরি গুড। বাংলা বলা হয় ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র বলা হয় at a constant temperature at any instant of time কোনো কেমিক্যাল রিয়াকশানের রেটটা যে রিয়াক্ট্যান্ট আছে তার সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসের সাথে সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ কত ফাস্ট রিয়াকশান হবে সেটা ডিপেন্ড করবে এই অ্যাক্টিভ মাসের উপর। যদি অ্যাক্টিভ মাস বেশি হয় রিয়াকশানটা বেশি ফাস্ট হবে, যদি অ্যাক্টিভ মাস কম হয় মানে রিয়াকশান করে যদি কমে যায় স্লো হবে। অর্থাৎ অ্যাট এ গিভেন টেম্পারেচার, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে না তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। ধরো তুমি একবার এক্সপেরিমেন্ট করছিলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, দেখছো স্পিড কমছে, তুমি 30 ডিগ্রি তুলে আবার স্পিড বেড়ে যাবে, আবার দেখছো স্পিড কমছে, তুমি আবার 40 ডিগ্রি তুলে দিলে, তাই তুমি অ্যাকচুয়াল কনক্লুশনে পৌঁছাতে পারবে না। টোটাল এক্সপেরিমেন্টটা তুমি ঠিক করে নিলে আমি যখন করবো তখন এটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক করবো, বাড়তে দেবো না। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে যে কোনো একটা টাইমে রিয়াকশানটা যা স্পিড হবে বা সেটা হচ্ছে গিয়ে তার অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। অ্যাক্টিভ মাস বেশি হলে স্পিড বেশি, অ্যাক্টিভ মাস কম হলে স্পিড কম। ঠিক আছে? কোনো স্থির উষ্ণতায় যে কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির সক্রিয় ভরের সাথে সমানুপাতিক হবে। ওকে, আরেকবার বলবো,
তোমাদের এই ল অফ মাস অ্যাকশন বোঝা গেছে। দেখো তোমাদের যখন বলছিলাম যে এ আর বি রিয়াকশন করছিল গ্রাফ করার সময়, সি আর ডি তৈরি করছিল, দেখো গ্রাফের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এ আর বিটাকে একদম ওপর থেকে স্টার্ট করেছিলাম। তার কারণ কি, এ আর বি প্রচুর পরিমাণে আছে, ফলে রেট অফ দ্য রিয়াকশন কী হবে, খুব ফাস্ট হবে। সি আর ডি থেকে তলার থেকে শুরু করেছিলাম, কারণ ইনিশিয়ালি সি আর ডি ছিলই না, কম, যত আস্তে আস্তে বাড়ছে তাদের রেটটা বাড়ছে। দেখো এদিকে আমি বিক্রিয়ার হার দিয়েছিলাম, এদিকে টাইম দিয়েছিলাম, যত টাইম যাচ্ছে তত সি আর ডি বেশি বেশি তৈরি হচ্ছে, আর বেশি বেশি তৈরি হওয়ার পর বিক্রিয়ার হারটা বাড়ছে। একটা টাইমের পর বিক্রিয়ার হারটা বাড়েও না কমে না, তখন বলেছিল এটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবার আরো ক্লিয়ার হলো ল অফ মাস অ্যাকশন ব্যাপারটা ক্লিয়ার? কারোর অসুবিধা আছে? জলের মতো পরিষ্কার? না স্যার বলো বাবা। স্যার 25 যে সেন্টিগ্রেড উষ্ণতা ওটা কি গড়? না 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 না, আমি তোমায় বললাম তুমি যখন এক্সপেরিমেন্ট করছো, তুমি ধরো ল্যাবে ঠিক করে যে 25°C রাখবে, তোমার ইচ্ছা হলো না 25 রাখবো, কেন স্যার আমি 26 রাখবো, রাখো, কিন্তু টেম্পারেচার বাড়তে বা কমতে দেওয়া যাবে না, আসল ব্যাপারটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমার বক্তব্য এইটা, তুমি যাই রাখো টেম্পারেচার এক। তুমি বলে না আমি স্যার 55°C করে করো, মেট কথা, কিন্তু টেম্পারেচার বাড়তে কমতে দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে আজকে এই লটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে আমরা শেষ করব। ধরো আমরা একটা কেমিক্যাল রিয়াকশন করছি, সেই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে এ, হ্যাঁ আমি দেখছি অনেকজন বেরিয়ে গেছে, এ আর বি এরা রিয়াক্ট করে সি আর ডি তৈরি করেছে। ঠিক আছে, এইবার যে রেট অফ দ্য, আমি যদি এই দিক থেকে দেখি, মানে এ আর বি থেকে দেখি সি আর ডি, এটা ফরওয়ার্ড রিয়াকশন। এই ফরওয়ার্ড রিয়াকশন যেটা হচ্ছে তার রেটটাকে আমি আর এফ দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, সেটা কার উপর ডিপেন্ড করবে, এই রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশনের উপরে, অর্থাৎ এর কতটা সক্রিয় ভর আর বি এর কতটা সক্রিয় ভর। যত এর সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বেশি হবে, ফরওয়ার্ড রিয়াকশনটা তত ফাস্ট হবে। আবার ফরওয়ার্ড রিয়াকশনটা কার উপর ডিপেন্ড করবে, আরেকটা রিয়াক্ট্যান্ট আছে বি, তার সক্রিয় ভরের উপরে বা তার অ্যাক্টিভ মাসের উপরে। অ্যাক্টিভ মাসগুলোকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, যেমন যার মানে এই অ্যাক্টিভ মাস যত বাড়বে তত ফরওয়ার্ড রিয়াকশন বেশি হবে। তাহলে এইটাকে যদি আমি কম্বাইন করি ভ্যারিয়েশনের রুলস অনুযায়ী, তাহলে কী হবে, আর ফরওয়ার্ড প্রপোর্শনাল টু কী হবে, অ্যাক্টিভ মাস অফ এ অ্যাক্টিভ মাস অফ বি। তাই তো? তাই যদি হয় তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, সমানুপাতিক ধ্রুবক। তাহলে আর ফরওয়ার্ড ইকুয়ালস টু কী হবে, আমি এটা কে আনলাম, কে ফরওয়ার্ড টু বি। জলের মতো পরিষ্কার? একদম জলের মতো পরিষ্কার। এবার যদি একই ঘটনা দেখি, স্যার, হ্যাঁ বলো বলো বলো, স্যার একটু নিচু করলে ভালো হতো ক্যামেরাটা। আরেকবার। নিচু করুন। স্যার, ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্যামেরাটা নিচু করতে বলছে। স্যার ক্যামেরাটা নিচু করুন। ঠিক আছে, হ্যাঁ স্যার, স্যার কে হোয়াটসঅ্যাপে লিংক দেবো? আমি এখন দেখতে পাচ্ছি না, আমার হয়ে গেছে, এক্ষুনি ছেড়ে দেবো। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে তখন কী হবে, সি প্লাস ডি রিয়াক্ট করে এ আর বি তৈরি করবে, এটা কি বলবো, ব্যাকওয়ার্ড। তাহলে এর ক্ষেত্রেও কী হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আর বি এটা হচ্ছে গিয়ে সি এর অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল, আর বি এটা ডি এর অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল হবে, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা যদি ভ্যারিয়েশনের রুলস দেখি, তাহলে আর বি প্রপোর্শনাল টু কী হবে, অ্যাক্টিভ মাস অফ সি অ্যাক্টিভ মাস অফ ডি। আর এখানে আমরা যদি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিই, আর বি ইকুয়ালস টু কে বি ইন্টু অ্যাক্টিভ মাস অফ সি অ্যাক্টিভ মাস অফ ডি। ঠিক আছে, একদম জলের মতো পরিষ্কার? ক্লিয়ার? হ্যালো, এটা পুরো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, স্যার আর এফ আর আর বি ইকুয়াল হবে। একদম অ্যাট ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড রিয়াকশনটা যা স্পিড হবে
ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পিডও তাই হবে, তবেই তো সেটা ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে আর এফ মানে কি, এইটা কে এফ ইন্টু অ্যাক্টিভ মাস অফ এ অ্যাক্টিভ মাস অফ বি, আর আর বি ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে কি, কে বি অ্যাক্টিভ মাস অফ সি অ্যাক্টিভ মাস অফ ডি, or k forward by k backward equals to active mass of C active mass of D divided by active mass of A active mass of B। একই না, কারোর কোনো আপত্তি আছে? তাহলে এইটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ, আমরা এই টোটালটাকে একটা কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি, active mass of C active mass of D divided by active mass of A active mass of B. This K is known as equilibrium constant, সাম্য ধ্রুবক। বা সাম্য ধ্রুবক। কি বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার? হ্যাঁ স্যার।